হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আরও ভালো থাকবো, কারণ আমরা সপরিবারে ফ্যামিলি মিলে চলে যেতে যাচ্ছি একটা ঘুরতে যাওয়ার জায়গা। আর সেটা খুবই খুবই কাছে আমাদের। তো সেটার জন্য আমরা একদম কাছাকাছির মধ্যেই ঘুরতে যাব। তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। হচ্ছে সেটা যে বাঙালি মানেই ছোটোখাটো ঘুরতে যাওয়ার জায়গা মানেই হচ্ছে দীপুদা। দীপুদা মানে দীঘা, পুরী এবং দার্জিলিং। তো দীপুদা দার্জিলিং তো আমরা পরে যাব। পুরী আমি অলরেডি ঘুরে এসেছি, দীঘাও আমার ঘোরা। কিন্তু এইবারে আমরা দীঘা ঘুরতে যাব আমাদের পরিবারের ৩ জন, মানে আমি, আমার বর, আমার মেয়ে, আমার সাথে যাবে আমার বাবা মা আর দিদি জামাইবাবু। তো আমরা এই সবাই মিলে একটা দীঘা ট্যুর করতে যাচ্ছি। খুব শিগগিরই দীঘার ব্লগ আসছে, দীঘার সমস্ত ইনফরমেশান এই 2025-এ দাঁড়িয়ে দীঘাটা কিভাবে এখন ট্যুর গাইড দেওয়া যায় সেটা সবটাই তোমরা ভিডিওর মধ্যে দেখতে পেয়ে যাবে। তার আগে যেটা সব থেকে জলদি দরকার সেটা হচ্ছে ব্যাকপ্যাকিং। এটা হচ্ছে একদম মাথা খারাপ করা জিনিস। আর মেয়েরা মানেই ব্যাকপ্যাকিং করার ওস্তাদ। বাড়ির বেটা ছেলেরা কিন্তু কবে যাওয়া হবে, টিকিট কোথায় পাওয়া যাবে, টিকিট কিভাবে অ্যারেঞ্জ করতে হবে, এইসব নিয়ে মাথা ঘামায়। আর বাড়ির মহিলারা হচ্ছে ব্যাগে কী কী নেবে, ব্যাগে কী কীভাবে কী কী জিনিস ওখানে নিয়ে গেলে খুব ভালোভাবে ওই কটা দিন চলে যাবে, সেই সমস্ত নিয়ে মাথা ঘামায় কিন্তু বাড়ির মহিলারা। আর সেখানে আমি তো আবার একটু এক্সট্রাই চিন্তাভাবনা করি যে ওইটা ওখানে গিয়ে লাগতে পারে, এইটা এখানে। তো বোঝা বেঁধে কিন্তু আমি মোটামুটি যেগুলো লাগে সেগুলো আমি নিয়ে চলে যাই। আর প্রতিবার বিশ্বাস করো, যেটা আমি মানে গেস করে করে নিয়ে যাই সেটাই কিন্তু ওখানে লাগে। এবং এমন কোনো জিনিস আমার ব্যাগে যায় না যেটা ওখানে একবার হলেও ইউজ হয়নি। তো সেইটাই মানে নেব। তো তার আগে তোমাদেরকে বলি যে এই দীঘার কিছু সুবিধা অসুবিধা আছে। দীঘার ট্যুর প্ল্যান করতে গেলে বা দীঘার আগে যে কী কী নেবে সেটা তোমাদের সাথে একটু ছোটো করে শেয়ার করে নিই, তারপর তো তোমাদের দেখাবো। তো প্রথমেই তোমাদের বলি যে দীঘায় যেতে গেলে তোমাদের এমন জামা কাপড় নিয়ে যেতে হবে যেটা চটজলদি শুকিয়ে যাবে এবং মানে যেটা তোমরা পরে সমুদ্রে স্নান করবে, যেটা পরে তোমরা বিকেলে ঘুরতে যাবে। তো সেই জামা কাপড়গুলো একটা সেট ওয়াইজ আলাদা আলাদা করে ভাগ করে নেবে, কারণ ওখানে গিয়ে তোমাদের অসুবিধা যাতে না হয়। কারণ দীঘা আমরা ৩-৪ ঘন্টার মধ্যে পৌঁছে যাব, ৪ ঘন্টা ৪.৫ ঘন্টা। তো তার মধ্যে যেদিন আমরা দীঘায় যাচ্ছি আমাদের হচ্ছে ট্রেন থাকছে ৬টা ৪০ মিনিটে যতদূর মনে হয়। তো সেই ট্রেনে আমরা যাব ভোরবেলা। তো আমাদের বাড়ি থেকে বেরোতে হবে টোটোয় করে তারপর আমরা যাব হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে আমাদের ফাইনালি ট্রেন। তো সেই ট্রেনে করে যখন আমরা যাব ৪.৫ ঘন্টা মতো লাগবে। তো মোটামুটি আন্দাজ করা যাচ্ছে যে আমরা 10:30 থেকে 11টার মধ্যে পৌঁছে যাচ্ছি দীঘা। তো দীঘায় পৌঁছে যাওয়ার পর আমরা সেই দিন তো হোটেলে উঠবো। হোটেলে উঠে একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আমরা যাব স্নান করতে। তো সেই দিনকে তো স্নান হয়তো মানে করবই। তারপরে বিকেলবেলা হয়তো আশপাশটা ঘুরবো। তারপর আবার নেক্সট দিন হয়তো স্নান করব, আশপাশটা ঘুরবো। এইভাবে কিন্তু 2টো দিন মানে 2.5টে দিন মতো আমরা কিন্তু দীঘায় স্টে করছি। তো এই দীঘায় যে 2 দিন আমরা স্নান করব, আমরা এমন পাতলা জামাকাপড় মানে যেটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তো সেরকম জামাকাপড় নিতে হবে। অবশ্যই তোয়ালে বা গামছা নিতে হবে। তবে আমরা যেটা করি সেটা হচ্ছে দীঘায় স্নান করবার পরে আমরা দীঘায়ও গেছি, পুরীও গেছি। তো ওখানে যেটা হয় যে জামাকাপড়ের মধ্যে প্রচুর বালি আটকে যায়। তো আমরা কি করি, দীঘা বা পুরীতে স্নান করার পরে আমরা আবার হোটেলে ফিরে একবার হোটেলের জলে ভালোভাবে ড্রেস ধুয়ে আমরা স্নান করে নিই। ঠিক আছে? তাতে কি হয়, মানে একটা স্যাটিসফ্যাকশান আসে। কারণ সমুদ্রের যে নোনা জল আর তার মধ্যে বালি কিচকিচে ভাব থাকে, সেইটা করে যাওয়ার পর আমাদের হোটেলে ফিরে তো আবারও আমাদের ড্রেস চেঞ্জ করতেই হবে। তো তখন আমরা কি করি, আবারও মাথা থেকে পা অবধি স্নান করে নিই, যেটা হচ্ছে খুবই মানে ভালো। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমরা অবশ্যই ব্যাগে সানগ্লাস রাখবে, সানস্ক্রিন রাখবে। কারণ আমরা এখন যে টাইমে যাচ্ছি দীঘা সেটা হচ্ছে হালকা গরম পড়তে চলেছে। তো এখন কিন্তু সোয়েটিংয়ের কোনো প্রবলেম নেই, প্রচুর ঘাম হওয়ার ব্যাপার নেই। খুব সুন্দর টাইমে আমরা দীঘায় যাচ্ছি, মানে শীতটাও কাটিয়ে উঠেছি এবং গরমও পড়েনি। তো এই সময় কিন্তু অন্য সময় যখন প্রচুর রোদে বা একদম গরমকালে যদি আমরা দীঘায় যাই, সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, সোয়েটিং হয় এবং তার সাথে সাথে
যেটা হয় সমুদ্রে ওই নোনা যে একটা আবহাওয়া, তাতে কি হয় আমাদের স্কিন কালার তো চেঞ্জ হয়ে যায়, একটা তামাটে রং হয়ে যায়, স্কিনটা কালো কালো হয়ে যায়। অনেকেই তখন মানে দেখবে দীঘা বা পুরী থেকে ঘুরে আসার পর তোমাদের আশেপাশের লোকরা তারা হয়তো জানেই না তোমরা দীঘা পুরী গেছো, কিন্তু তারা কিন্তু তোমাদের দেখেই বলে দেবে যে কি রে তোরা কি কোনো সমুদ্রে স্নান করেছিস, বা তোরা কি কোনো দীঘা পুরী থেকে ঘুরে এসেছিস। তো এইটা হচ্ছে স্কিন টোনটা আমাদের চেঞ্জ হয়ে যায়। তো সেটা তো গরমকালে হয়। আর নোনার জলের যে আবহাওয়া একটা, সেটার জন্য কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ঘাম হয়। ঠিক আছে, এর ঘাম হওয়ার জন্যে কিন্তু আরও একটা মানে প্যাচপ্যাচে একটা অনুভব হয়, কিন্তু যেটা কিন্তু এবারে অতটা হওয়ার চান্স নেই, কারণ আমরা যেটা যাচ্ছি এখন হচ্ছে ফেব্রুয়ারির এন্ডের দিকে আমরা যাচ্ছি। তো বুঝতেই পারছো খুব ভালো টাইম। তো এখন এবার কবে ডেট যাব সেটা আমি তোমাদের বলবো না, কারণ ওটা যখন ভিডিও আমি পোস্ট করব তখন তোমরা দেখতেই পাবে। তো এখন যেটা হচ্ছে আমরা কি কি জামা কাপড় নেব। তো স্নানের জন্য জামা কাপড় নিতে হবে, জামা কাপড় তো তোয়ালে, গামছা, ঠিক আছে, তারপরে সানস্ক্রিন, তারপর তোমার তোমরা যারা নাইট ক্রিম ইউজ করতে পারো করো, কিন্তু আমি ওসব ক্রিম টিম খুব একটা ওসব ইয়ে করি না, তো আমি ওসব আর নেবো না। তো আমি যেটা নেব হচ্ছে মানে বাচ্চার জন্য সানগ্লাস, আর আমার তো নিজেরই ডে নাইট চশমা রয়েছে, আমার অসুবিধা নেই। আর তোমরা অবশ্যই হ্যাট নিতে পারো, যদি তোমরা ছাতা ইউজ করতে পারো ভালো রোদের মধ্যে সেটা করতে পারো। আর অবশ্যই পায়ে স্লিপার জুতো পরে তোমরা সমুদ্রে স্নান করতে যাবে। তো আমরা তো এক একবার এরকমও হয় যে এত কাছেই হোটেল আমরা নিই যে আমরা হোটেল থেকে খালি পায়েই আমরা সমুদ্রে স্নান করতে চলে যাই। তাতে কি হয়, চটি রাখারও কোনো ব্যাপার নেই, চটি হারিয়ে যাওয়ারও ব্যাপার নেই। আর ফোনও আমরা হোটেলে রেখেই আসি, কারণ ফোন নিয়ে সমুদ্রে স্নান করতে গেলে ফোনটা কে ধরবে, ভিজে যাবে, সবার তো ফোন ওয়াটারপ্রুফ থাকে না। তো এখন যেটা হয় যে এরকম এরকম অনেক জায়গা করে দেওয়া আছে যে যারা ডাব বিক্রি করে, খাবার দাবার বিক্রি করে, তারাই এখন কি করে কিছু টাকার বিনিময়ে তারা জুতো রেখে দেয়, ফোন রেখে দেয়, তোমার ব্যাগ রেখে দেবে। ঠিক আছে, তুমি যা যা সাথে নিয়ে আসবে সেগুলো তোমরা ওখানে রেখে তোমরা স্নান করে আসতে পারো নির্দ্বিধায়। আর হচ্ছে তোমরা ওইখানে কিছু টাকা জমা দিলে ওরা জুতো, ফোন, মানি ব্যাগ এইসবগুলো ওরা যতক্ষণ তোমরা চান করে না আসছো ওদের দায়িত্বেই থাকবে। তারপর তোমাদের স্নান হয়ে গেলে টাকা দিয়ে ওই জিনিসগুলো ছাড়িয়ে নিয়ে যাবে। তবে এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের নিজেদের রিস্কে। এটা আমার ভিডিও দেখে কেউ ইনফ্লুয়েন্স হবে না যে ওখানে আমি রাখার জন্য বলছি। তোমাদের নিজেদের যদি মনে হয় রাখবে, তবে আমরা রাখি না, কারণ আমাদের নিজেদের স্বার্থে বা নিজেদের সিকিউরিটির জন্য আমরা হোটেলের মধ্যেই রেখে লক করে চলে আসি আর খালি পায়ে চলে আসি। আর যদি তোমাদের মনে হয় সমুদ্রের ধারে গিয়ে তোমরা ডাব খাবে, তোমরা কিছু খাবার দাবার খাবে, তো তাহলে একদম লিমিটেড টাকা, মানে যেটুকু টাকা না হলে নয় সেটুকু তোমরা পকেটে করে নিয়ে চলে এসে সমুদ্রের ধারে সেটা খেয়ে নিলে পয়সাটা শেষও হয়ে গেল, এবার তোমরা স্নান করে চলে গেলে। তো এই একটা হলো। এবার চলো তোমাদেরকে দেখাই যে ব্যাগ প্যাকিং আমি ঠিক কীরকমভাবে করব। তো প্রথমেই যেটা দেখাবো, দেখো দেখো তো আমি এখানে একটা বড় ট্রলি ব্যাগ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এখানে একটা বড় ট্রলি ব্যাগ নিয়ে নিয়েছি। এই ট্রলি ব্যাগের মধ্যে আমার মেয়ে আর আমার হাজবেন্ডের সমস্ত জামা কাপড় নিয়ে নেব। আর সাইডের ব্যাগে আমি কিছু আমার যেগুলো পার্সোনাল থাকে মেয়েদের সেই সব কিছু নিয়ে নেব। আর নেব একটা পিচের ব্যাগ। তো পিচের ব্যাগটা আমার হাজবেন্ডই বইবে, মানে ওটার মধ্যে জাস্ট জলের বোতল, এক্সট্রা হয়তো একটু চিপসের প্যাকেট কিনলাম, কারণ ট্রেনে যে 4-4.5 ঘন্টা যাব, টুকটাক বিস্কুটের প্যাকেট এইগুলো হচ্ছে ওই পিচের ব্যাগটার মধ্যে ধরে যাবে। আর ট্রলি ব্যাগে কিন্তু দেখো সমস্ত কিছু, এখানে দেখো মোটামুটি বিছানার চাদর নিয়েছি আমি, বিছানার চাদর নিয়েছি, তারপর আমাদের জামা কাপড় নিয়েছি, মোজা, তারপর তোমার 3-4 দিন যে থাকবো, কোনটা পরে স্নান করব, কোনটা পরে বিকেলে সব ঘুরতে যাব এদিক ওদিক, সেই সমস্ত কিছু এখানে নিয়ে নিয়েছি। তার সাথে যেগুলো নেব সেগুলো তোমাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে প্রথমেই নিতে হবে যে আমাদের সব থেকে প্রায়োরিটি হচ্ছে ফোন। তো ফোন নেব, ফোনের সাথে ফোনের চার্জার, যাদের হচ্ছে চার্জারের কিট রয়েছে তারা নিতে পারো। তারপরে নেব এক্সটেনশন যেটা আছে চার্জ দেওয়ার জন্য, কারণ হোটেলের সুইচ বোর্ডগুলো থাকে দূরে আর চার্জের পয়েন্টগুলো থাকে ছোট ছোট, মানে চার্জারের ওই তারগুলো থাকে ছোট। তো এক্সটেনশন একটা নিতে হবে। তার সাথে নিতে হবে যদি তোমাদের ওই কী বলে ওটাকে পাওয়ার ব্যাংক থাকে সেটা তোমরা নিতে পারো, আমি তো ওটা নিয়ে যাব। আর তার সাথে তোমরা যদি ল্যাপটপ নাও তাহলে ল্যাপটপের সেই সামগ্রী নেবে। তার সাথে থাকছে আমি জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য আমি দড়ি নিয়ে যাই, তারপর হ্যাঙ্গার নিয়ে যাই, ক্লিপ নিয়ে যাই।
কিছু গার্ডার নিয়ে যাই, দড়ি নিয়ে যাই, ঠিক আছে। তারপরে আরও এক্সট্রা অনেক টুকটাক সুতির কাপড় নিই, যেটা মোছামুছি করার জন্য। ধরো কোথাও বসলে বা কোথাও ধুলো মনে হলো, তো সেটা ধুলো করে দেবে। তো হোটেলে আমি তো যখন ভেলোরে গেছিলাম, আমি মানে এখান থেকে এক্সট্রা কিছু বাজে কাপড়ও নিয়ে গেছিলাম, যে পা ফা মোছার জন্য। কারণ ওখানে বাথরুম, মানে যে হোটেলে তোমরা থাকবে সেই হোটেলের মধ্যে যে খাট দেয়, সেই খাট আর বাথরুমের মধ্যে কোনো পা মোছানি বা পাপোছ থাকে না। তো আমি এক্সট্রা কাপড় নিয়ে গিয়ে চারকোনা ভাঁজ করে আমি বাথরুমের সামনে একটা রাখি, আর আমার খাটের নিচটা একটা রাখি, যাতে আমি বাথরুম বা টয়লেটে স্নান করে এসে যাতে ওই জল ভেজা পা যেন নিয়ে বিছানায় উঠতে না হয়, তো পাটা মুছে নিই। আর এক্সট্রা আমি দুটো বেড কভার রাখি, কারণ দেখো যতই হোটেলে তোমরা যাও, সেই হোটেলের চাদর পরিষ্কার পরিচ্ছন্নই তারা পেতে দেয়, তবুও নিজের একটা যেন একটা কেরম মনে হয়। তো আমি বাড়ির থেকে চাদর নিয়ে যাই, তোমরা চাইলে বালিশের কভার নিয়ে যেতে পারো। আর হ্যাঁ, বেশিরভাগ হোটেলেই যেটা থাকে সেটা হচ্ছে ছাড় পোকার উৎপাত, সব রকম হোটেলেই প্রায় থাকে, এটা কমন ব্যাপার। তো সেই জন্য নিজেদের চাদর মানে বেডশিট নিয়ে যাওয়া ভালো। আর যেহেতু এখন একটু ঠান্ডা ভাব আছে, পুরোটাও গরম পড়েনি, সেক্ষেত্রে তোমরা যদি ফ্যান চালাও, সেক্ষেত্রে একটা পাতলা বেড কভার নিয়ে গেলে সেটা গায়ে তোমরা দিতে পারো। আর আমার সাথে যেরকম বাচ্চা যাচ্ছে, আমাকে তো এগুলো নিতেই হবে। আর অবশ্যই বাচ্চা থাকুক বা বড় থাকুক বা বয়স্ক মানুষ থাকুক, মেডিসিন কিন্তু মাস্ট। মানে সর্দি কাশি এবং জ্বরের, পেট ব্যথা, বমির, এইগুলো যেগুলো মানে মোটামুটি লাগেই টুকটাক, সেগুলো অল্প কিছু হলেও কিন্তু তোমরা সাথে রাখবে। কারণ বলছি, ওখানেও দোকান আছে, মেডিসিন শপ আছে, সবই তোমরা ওখানে পাবে। কিন্তু ধরো রাত বেরাতে কোনো প্রবলেম হলো, সেখানে কিন্তু তোমরা ওষুধের দোকান রাতে খোলা পাবে না। সেক্ষেত্রে জ্বর সর্দি কাশি, কারণ সমুদ্রের জলে স্নান গেলে অনেকেই থাকে ঘরে 10 মিনিট চান করে, কিন্তু সমুদ্রে গিয়ে সে হয়তো 2 ঘন্টা জলের মধ্যে কাটাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু জ্বর সর্দি কাশির একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে বলবো কাশির ওষুধ, তার সাথে জ্বরের ওষুধ, ঠিক আছে, নাজাল ড্রপ, এইগুলো তোমরা রাখতে পারো। পেট ব্যথা, বিশেষ করে গ্যাসের ওষুধ তোমরা রাখতে পারো। আর একটা কথা না বললেই নয় বন্ধুরা, সেটা হচ্ছে সমুদ্রের আশেপাশে যে জায়গাগুলোতে খাবার জিনিস বিক্রি হয়, ম্যাক্সিমাম কিন্তু আনহেলদি। কারণ সমুদ্রের ওই জায়গাটা বালি কিচকিচে একটা পরিবেশ, চারিদিক খোলা খোলা আকাশের নিচে খাবার দাবার বিক্রি হচ্ছে উদমসে, সেইগুলো মানুষ কিন্তু কিনে খাচ্ছে। তা বলে আমি বলছি না যে তোমরা ওখানে মাছ ভাজা খেও না বা কিছু, তোমরা কিভাবে খেতে পারো, তোমরা এখানে মাছ মানে ভালোভাবে মাছ তোমরা ওজন করে কিনে কেটে তোমরা এখানে ইনস্ট্যান্ট ওখানে ভাজিয়ে বা রান্না করিয়ে তোমরা সেটা খাও, হোটেলেই এসে খাও বা সমুদ্রের পাড়ে বসেই খাও, সেটা ভালো। কিন্তু তৈরি করা মাছ বা ভাজা মাছ, ওপরে মাছি মশা বসছে, ঠিক আছে, অনেক দিন ধরে মাছটায় অনেক সময় গন্ধ উঠে যায়, সেই রকম মাছ কিন্তু তোমরা অ্যাভয়েড করো, তাহলে কিন্তু পেটের প্রবলেম হবে না। আর হচ্ছে কাঁকড়া, বিশেষ করে কাঁকড়া খাওয়া থেকে বিরত থেকো। তোমরা যারা কাঁকড়া প্রেমিক রয়েছো, কাঁকড়া ভালোবাসো খেতে, তারা তোমরা লোকাল মার্কেট থেকে খাও। কিন্তু সমুদ্রের স্থানে গিয়ে তোমরা ওই কয়েকদিন আগেকার কাঁকড়া ধরে ভেজে রাখা ওইগুলো তোমরা খেলে কিন্তু ভীষণ প্রবলেমে পড়বে। অনেক খারাপ খবর আসে, অনেকে মারা পর্যন্ত যায় এবং পেট খারাপ তো হয়ই হয়। তো আমি বেসিক্যালি কাঁকড়া খাই না, আমি ভালোবাসি না, আমার এটা দেখেই কেমন একটা ঘেন্না করে, তো আমি কাঁকড়া খাই না। তোমরা যারা খেতে চাও নিশ্চয়ই খেতে পারো। সেক্ষেত্রে তোমরা কাঁকড়া, যেটা একদম জ্যান্ত কাঁকড়া, তোমরা কিনে সেটা তোমরা রান্না করিয়ে খাও, সেখানে সব সুবিধা আছে। মাছ থেকে মাংস থেকে সব কিছু ওখানে কিন্তু একদম বাজার করে কিনে কেটে তোমরা ওখানে কাউকে দিয়ে রান্না করাতে পারো। রান্না করার টাকাটা ওরা নেবে, বাজার তো তোমরাই করে দিতে পারো, করে তোমরা যে কোনো দোকানে রান্না করিয়ে সেটা তোমরা হোটেলে এসে কিংবা সমুদ্রের পাড়ে বসে খাও, কোনো অসুবিধা নেই। তো এই যে জিনিসগুলো কয়েকটাগুলো বললাম, প্রিকশনগুলো তোমরা যদি নাও বা মেনে চলো, সেটা খুবই ভালো। আর হচ্ছে ওখানে দেখবে ট্রেন থেকে নামার পরেই যারা হোটেল বুকিং করে যাওনি, ওখানে গিয়ে হোটেল বুকিং করবে, তো তারা হচ্ছে তোমরা হোটেলে মানে নিজেরা পারলে খোঁজার চেষ্টা করো, তোমরা কোনো দালালের চক্করে পড়ো না। দেখবে তোমরা যে টোটোয় করে যাবে বা যে বাসে করে যাবে, তোমরা ওখানে নামা মাত্রই কিন্তু ওখানে লোক ভর্তি তোমাদেরকে পেছনে ঘুরঘুর করবে, যে আমি হোটেল পাইয়ে দেবো, আমি 500 টাকায় হোটেল পাইয়ে দেবো, আমি 1000 টাকা হোটেল। তো তোমরা যদি ওদের খপ্পরে পড়েছো,
তাহলে তোমাদের এক্সট্রা চার্জ চলে যাবে। কারণ প্রত্যেকটা হোটেলের লোকের সাথে কিন্তু এই অটোওয়ালা বা টোটোওয়ালা বা যাই ওখানে যারা যানবাহনে রয়েছে তাদের কিন্তু একটা কমিশন বাঁধা থাকে। তো তোমরা বেকার বেকার কেন কমিশন তাদেরকে দিতে যাবে, তাই না? তোমরা নিজের তাগিদে তোমরা হোটেলগুলো বাইরে থেকে দেখবে, দেখে যেটা তোমাদের পছন্দ হবে ডাইরেক্ট মালিকের সাথে কথা বলবে, তোমাদের ওইটাই কিন্তু কম খরচে হয়ে যাবে। কিন্তু যখনই তোমরা একটা কোনো লোকের ভায়া মাধ্যমে ওই হোটেলটায় যাবে, দেখবে কিছু না হলেও 500 টাকা তোমার এক্সট্রা যাচ্ছে। কারণ ওই যে টোটোওয়ালাটা যে ওই হোটেলটা নিয়ে গেল তার একটা কমিশন কিন্তু টোটোওয়ালাটা নিয়েই যাবে। তো ওইগুলো থেকে বিরত থাকবে। তবে আমাদের অসুবিধা নেই, কারণ আমার হাজব্যান্ড যেহেতু কলকাতা পুলিশে জব করে, তো আমাদের হচ্ছে কলকাতা পুলিশের তরফের ওখানে হচ্ছে হোটেল রয়েছে। তো ওই হোটেলটা হচ্ছে একমাত্র যারা কলকাতা পুলিশের চাকরি করে তাদের ফ্যামিলি একমাত্র দীঘার ওইগুলো হোটেলগুলোতে থাকতে পারবে। তো আমাদের সেই জন্য হোটেল নিয়ে কোনো চিন্তা নেই, কারণ আমরা যে হোটেলটায় উঠবো সেটা অলরেডি আগে থেকেই বাড়ির থেকে বুকিং করা। মানে আমার বর যেহেতু কলকাতা পুলিশে চাকরি করে, তো সেই কলকাতা পুলিশের ওখান থেকেই মেম্বারশিপ করানো আছে। তো সেই জন্য কিন্তু হোটেল অলরেডি আমাদের বুকিং করা রয়েছে টাকা পয়সা দিয়ে। তো আমরা জাস্ট ওইখানটা উঠবো, আর কোনো ঝামেলা নেই। কিন্তু তোমরা হোটেলে খুঁজতে গেলে তোমরা অবশ্যই নিজের ক্রেডিটে তোমরা হোটেলটা খুঁজবে, বা অনলাইনেও তোমরা ডাইরেক্ট বুকিং করে যেতে পারো। কিন্তু কোনো মানে ওখানে নেমে তোমরা স্থানীয় লোকদের পাল্লায় পড়ে কিন্তু হোটেলে যেও না। আর অবশ্যই তোমাদের বলবো, এখন যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে তোমরা যে কোনো হোটেল, ভালো হোটেল যখনই তোমরা ঢুকবে চারিদিক ভালো করে তোমরা একবারে দেখে নেবে। বিশেষ করে তোমরা যেগুলো গুড নাইট অয়েল থাকে বা সুইচ বোর্ড থাকে, কিংবা বাথরুমের সুইচ বোর্ড বা বাথরুমটা পুরোটা তোমরা ভালো করে আগে চেক করবে, ঘুরবে, আয়নাটাকে দেখবে। দেখে সমস্ত কিছু দেখে তোমরা একটা জিনিসই দেখবে যে কোথাও হিডেন ক্যামেরা আছে কিনা। এটা কিন্তু মাস্ট, কারণ অনেক অসৎ ব্যবসায়ী রয়েছে যারা কিন্তু হোটেলের মধ্যে এই সমস্ত ব্যবসা খুলে বসে, ছোট ছোট জায়গায় জায়গায় হিডেন ক্যামেরা লাগিয়ে রাখে। এবং যারা মহিলারা ড্রেস চেঞ্জ করে বা কোনো মানে আমি হয়তো আপনাদের বোঝাতে পারছি ব্যাপারগুলো, যে কোনো খারাপ সিচুয়েশন হোক বা কোনো কাপলসরা সেখানে যদি যায় সেই হোটেলে, তো বা নিউলি কাপল বা নিউলি ম্যারিড কাপল যদি যায়, তো সেক্ষেত্রে অনেক সময় অনেক প্রবলেমের ফেস কিন্তু করতে হয়। তো সেক্ষেত্রে বলবো যে হিডেন ক্যামেরা থেকে কিন্তু বিরত থাকতে হবে। আর সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় থাকতে পারে। অবশ্যই তোমরা কিন্তু রাতে লাইট অফ করে একবার ক্যামেরাটাকে চালু করে দেবে। তোমাদের ফোনের ক্যামেরাটাকে চালু করে দিলে তোমরা রাত্রে আগে হোটেলের লাইট বন্ধ করবে, তারপর তোমাদের ফোনের ক্যামেরা চালু করবে। তারপর তোমরা দেখবে যদি ওই রুমের মধ্যে কোথাও ক্যামেরা থেকে থাকে, তাহলে কিন্তু সেই ক্যামেরাটা ব্লিঙ্কিং করবে বা তোমাদের ফোনেতে একটা কোনো কিছু ইন্ডিকেট করবে। তো এইটা দেখে বা দেখবে হয়তো গ্রিন কোনো একটা ছোট্ট স্পট দেখা যাচ্ছে, আলো দেখা যাচ্ছে, তো ওইগুলো কিন্তু হিডেন ক্যামেরা হতে পারে। তো মিররে তোমরা দেখতে পারো, যদি দেখো মিররের মধ্যে তোমরা এরকম করে আঙুল দিয়ে দেখছো, আঙুলের সাথে মিররের কোনো দূরত্ব নেই, তাহলে তোমরা বুঝতে পারবে সেটা। আর যদি দেখো যে দূরত্ব আছে, তাহলেও তোমরা বুঝতে পারবে। তো এই দুটো খেয়াল করলে তোমরা ইজিলি মানে মিররের মধ্যে ক্যামেরা আছে নাকি বুঝতে পারবে। বা কোনো লিকুইড যেটা মশার ধূপ থাকে, গুড নাইট অয়েল, তার মধ্যেও অনেক সময় হিডেন ক্যামেরা লুকিয়ে দেওয়া থাকে, মানুষ বুঝতে পারে না মশার অয়েল রাত্রে জ্বালিয়ে শুয়ে পড়ছে। তো এইগুলো থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে পারে। আর বিশেষ করে টয়লেটের মধ্যে তোমরা দেখবে যে কোনো সবুজ আলো জ্বলছে কিনা, বা এমন কোনো কিছু যেটা সন্দেহভাজন মনে হচ্ছে, তোমরা তৎক্ষণাৎ সেটা কিন্তু হোটেল ম্যানেজারের সাথে তোমরা কথা বলে সেটা দেখে নিতে পারো। তো এই জিনিসগুলো তোমরা কিন্তু যে কোনো হোটেলে গিয়ে ম্যানেজ করবে। আর সব সময় নিজেদের একটা আইডেন্টিফিকেশনের জন্য নিজেদের একটা আই কার্ড, সেটা হতে পারে প্যান কার্ড, সেটা হতে পারে ম্যাক্সিমাম যেটা লাগে ভোটার কার্ড বা আধার কার্ড। তো আর রেজিস্ট্রি, মানে যারা বিবাহিত মানুষেরা যাচ্ছ, আমি তো সব জায়গায় নিয়ে যাই আমার রেজিস্ট্রি সার্টিফিকেট।
সার্টিফিকেট। তো কারণ এখন দিনকাল যা হয়েছে, অনেক সময় অবিবাহিত মানুষরাও কিন্তু হোটেলে থাকছে, সেক্ষেত্রে কিন্তু পুলিশের রেড করতে পারে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে অনেক দূর জল গড়াতে পারে। তো সেক্ষেত্রে বলবো যে নিজের সেফটির জন্য নিজের আইডেন্টিফিকেশন নিয়ে যাওয়া উচিত। তো আমি তো সব জায়গায় আমার আধার, ভোটার এবং রেজিস্ট্রি কার্ড আমি নিয়ে যাই। তো তাতে কি হয় যে আমরা যে বিবাহিত, আমরা যে হোটেলটায় থাকছি সেটা যে মানে আমরা যে বিয়ে করেই ওখানে গেছি, তো এইটা কিন্তু একটা প্রমাণপত্র থাকছে, তাতে কিন্তু কোনো পুলিশি ঝামেলায় পড়তে হবে না। আবার অনেক এরকম আমার নিজের ঘটনা শোনা, যে এরকম নিজেরা বিবাহিত কাপলস, তার বড় ছেলে রয়েছে 10-11 বছরের, কিন্তু পুলিশ রেড করতে এসে তাদেরকে ধরেছে, কারণ তাদের কাছে কোনো ম্যারেজ সার্টিফিকেট বা কিছু ছবি ছিল না। তো আমি ওই জন্য তোমাদেরকে সাবধান করে দিলাম যে তোমরা অবশ্যই তোমাদের একটা ম্যারেজ সার্টিফিকেট, তার সাথে ভোটার বা আধার কার্ড একটা রাখবে। হোটেলে কিন্তু এখন থাকতে গেলে এইগুলো লাগে। আর হ্যাঁ বন্ধুরা, একা হোটেল ভাড়া কিন্তু কোথাও দেওয়া হয় না, কারণ অনেক এরকম দেখা গেছে যে একা হোটেল ভাড়া নিয়ে সেখানে সুইসাইড পর্যন্ত করেছে, বা কাউকে খুন করে দিয়েছে, বা কোনো মার্ডার করে এসে পালিয়ে গিয়ে হোটেলে একা থাকছে, লুকিয়ে থাকছে, এরকম অনেক হিস্ট্রি আছে। তো সেজন্যই বললাম, একা কিন্তু তোমরা গিয়ে কোথাও হোটেল পাবে না, অবশ্যই একটা বন্ধুকে সাথে রাখতে হবে, সেটা মেয়ে হলে মেয়ে বা ছেলে যাই হোক, কিন্তু একা হোটেল রুম কিন্তু এখন কোথাও ভাড়া দেওয়া হয় না। তো মোটামুটি আমার যেটুকু নলেজ তোমাদের একটা ছোটোখাটো ট্যুরের জন্য দেওয়া উচিত বলে মনে হলো, তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের এটা হেল্পফুল বলে মনে হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই মানে লাইক, শেয়ার, কমেন্ট করো, বেশি করে শেয়ার করে দিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং অল বাটনে ক্লিক করলে সব নোটিফিকেশান তোমার চলে যাবে। আর দীঘা নিয়ে আমি এরপরে পরপর ব্লগগুলো দিতে থাকবো, সবকটা ইনফরমেশান কিন্তু দীঘার তোমরা পেয়ে যাবে আমারই এই ব্লগে। তো আর সাথে থাকলে তোমরা মৌসুমীর গার্ডেনিং টিপস চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না, ওতে আমি আমার গার্ডেনিং টিপস সম্বন্ধে দিয়ে থাকি, এবং মৌসুমীর ফুড ম্যাজিক চ্যানেলে আমি রান্নার রেসিপি দিয়ে থাকি। তো এইগুলো তোমরা দেখতে পারো। আর ফেসবুকে আমাকে ফলো করতে পারো, মৌসুমী রায় দিয়ে আমার ছবি দিয়েই রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, লাগেজ তো আমার মোটামুটি গোছানো হয়ে গেছে, বাকি যেগুলো টুকটাক রয়েছে আমি একটা লিস্ট করে নিয়েছি, সেই লিস্টের মধ্যে A to Z সব রয়েছে, টুথব্রাশ থেকে শুরু করে পেস্ট, ক্রিম, তারপরে হচ্ছে সানস্ক্রিন, হ্যাট, টুপি, যা যা আর কি, জুতো, স্লিপার, সব কিছু। তো ওই লিস্টটা দেখে আমি ব্যাগ গুছাই, এবং আবার যখন হোটেল থেকে আমরা চেক আউট করে বেরিয়ে যাব, তখনও ওই লিস্টটা দেখে মিলিয়ে নিই যে সবকটা আমি লাগেজ আবার ব্যাগে নিয়ে নিয়েছি কিনা। তো হোটেল ছাড়ার আগে অবশ্যই তোমরা কিন্তু হোটেল রুমটা ভালো করে চেক করে নেবে, সমস্ত তাক, ক্যাবিনেট এবং খাটের তলায় সব কিছু দেখে নেবে যে তোমরা কোনো কিছু ফেলে আসছো কিনা। সব কিছু দেখার পর তারপরে কিন্তু তোমরা রুম ছেড়ে বেরিও। তো যাই হোক, আজকে এইটাই ছিল তোমাদের জন্য একটা ইনফরমেশন ব্লগ, যে তোমরা দীঘা, পুরী, যে কোনো জায়গায় ঘুরতে যাও না কেন, এই জিনিসগুলো তোমরা যদি একটু মেনে চলো বা মাথায় রেখে দাও, তাহলে তোমাদের কিন্তু ট্যুর করতে আর কোনো প্রবলেম হবে না। তো চলো, আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টাটা।